নমস্কার। এই ভিডিওতে কয়েকটা স্টকের চার্ট নিয়ে আলোচনা করব, যে চার্টগুলো বা যে স্টকগুলো খুব মানে খুব ভালো লাগছে সেই ধরনের স্টক নিয়ে আলোচনা করব। তার সাথে সাথে নিফটি তো বাজার আবার লাইফ হাই করছে এবং বেশ 22,000-এর উপরে বাজার টিকে আছে, ভালো লাগছে। তা নিয়ে একটু আলোচনা হবে যে এই লাইফ হাইটাকে কিভাবে প্লে করতে হবে আমাদের, সেটা নিয়ে। তো ভিডিওকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং লাইক অবশ্যই করে দিন ভিডিওটাকে। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবেন। এখনও যারা আমার ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন হননি, এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে এবং আমার ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক থেকে জয়েন করে নেবেন। যারা আমার মেন্টরশিপ ক্লাস এসটি সুইং চ্যাম্প ব্যাচে, যেখানে সুইং ট্রেডিং নিয়ে আমি মেন্টরশিপ দিই, সেখানে যদি জয়েন করতে চান তো প্লিজ আমার চ্যানেলটা ইউটিউবে ভিজিট করলেই দেখবেন আমার চ্যানেলের নিচে জয়েন বাটন আছে, সেখানে জয়েন করে নেবেন ইউটিউব থেকেই। আচ্ছা, চলুন শুরু করি। প্রথমে যে স্টকটা নিয়ে আলোচনা করব, প্রথমে স্টক নিয়ে কথা বলবো, তারপর আমি ওভারঅল মার্কেট নিয়ে আলোচনা করব। মন দিয়ে ভিডিওটাকে তাই শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ ওভারঅল মার্কেট ঠিক না থাকলে কিন্তু স্টকেও ট্রেড করে কোনো লাভ নেই। প্রথমে এলআইসি নিয়ে কথা বলবো। এলআইসি স্টকটার একটা ব্যাপারটা বুঝতে হবে, শুধু তো চার্টের ব্যাপার নয়, চার্ট তো দেখতেই পাচ্ছেন বুলিশ, বেশ ভালো, কিন্তু এই কয়েক মাস ধরে 1-2 মাস থেকে কিন্তু বেশ ভালো একটা মুভমেন্ট দিয়েছে এবং উপরে 1160-এও গেছিল, তার থেকে একটু রিট্রেসমেন্ট করেছে, উপরে যাচ্ছে, এখন কনসোলিডেট করছে। সুতরাং এখন খুব ভালো জায়গায় আছে, ভালো আছে সবই। একটা জিনিস এর কিন্তু মানে কেন এলআইসি ভালো লাগছে, মানে এলআইসি তো কয়েকদিন আগেও এত নাম শোনা যাচ্ছিল না। অবভিয়াসলি লাইফ হাই ভেঙে যখন একটা স্টক ট্রেড করে, যখন সংসদে দাঁড়িয়ে পিএম একটা কোম্পানি নিয়ে বলেন, তার একটা আলাদা ফোকাস থাকে। তার সাথে সাথেও যদি আপনারা নজরে রাখেন, অন্যান্য যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে তার থেকে কিন্তু এলআইসি অনেক কম ভ্যালুয়েশনে ট্রেড করছে, যেটা কিন্তু ওর অন্যতম প্রধান কারণ। আর এলআইসির হাতে এত স্টক আছে, তার ভ্যালুয়েশনটাগুলো বুলরানে বাড়ে, সুতরাং সেটাও একটা আলাদা অ্যাডেড অ্যাডভান্টেজ দেয়। সাথে সাথে কিছুদিন আগে খবরও এসেছিল 21,000 কোটি টাকার মতো একটা ইনকাম ট্যাক্স রিফান্ডও পেয়েছে এলআইসি, যেটা তার নিশ্চয়ই ব্যালেন্স শিটে অ্যাড হবে, প্রফিটে একটু ভালো দেখা যাবে। সেটাও একটা ভালো আছে। 21,000 কোটি তো মানে খুব একটা কম অ্যামাউন্ট নয়। তো যাই হোক, এইসবের দিকে কিন্তু এলআইসি যথেষ্ট ভালো লাগছে। স্টপ লসটা থাকবে, স্টপ লস থাকবে 970, 972 এরকম একটা জায়গায়। আরও একটা কথা বলি, এই চ্যানেলে যে কটা বা এই ভিডিওতে যে কটা স্টক নিয়ে কথা বলবো, জাস্ট ফর লার্নিং পারপাসে আপনাদের ওয়াচ লিস্টে রাখার জন্য, কোনো রকম বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন নয়, বা কোনো রকম ফিনান্সিয়াল অ্যাডভাইস নয়, ঠিক আছে? চলুন, এলআইসি নিয়ে তো কথা হলো। এলআইসির পর যে স্টকটা নিয়ে কথা বলবো, সেই স্টকগুলোকে আমি একই গোত্রে ফেলবো। সেটা হচ্ছে রেলওয়ে স্টকগুলো, যেমন ইরকন, আরভিএনএল এক্সেট্রা। এগুলোতে কি হচ্ছে মন দিয়ে শুনুন। এগুলোতে হচ্ছে কি, আগে দেখুন, একদিন কিনলে তার পরের 2 দিন বা 2-3 দিন হোল্ড করলেই আপনি দামটা পেয়ে যেতেন, আপনার কেনা দামের থেকে বেশি দামে পেয়ে যেতেন। কিন্তু বাজেটের একটু আগে থেকে বা বাজেটের পরবর্তীকালে এমন হচ্ছে, যখন কেনার পর আপনি শিওর তেমন থাকছি না যে 2 দিন বাদে কি দামটা সত্যিই পাবো, নাকি একটু ধরে রাখতে হবে। এখন বাজার হচ্ছে একটু হয়তো আপনাকে হোল্ড করতে হতে পারে। স্টকগুলোর যে স্টোরি শেষ হয়ে গেছে, রেলওয়ের স্টোরিটা শেষ, সবকিছু শেষ, তা নয়, তা একদমই নয়। কিন্তু এটা হতে পারে যাদের একদম ধৈর্য নেই, এরকম আছেন না স্টক মার্কেটে, যাদের ধৈর্য নেই, আজকে কিনলে আমাকে কালকেই গ্রিন দেখতে হবে, এরকম অনেক আছে। স্পেশালি যারা নতুন এসেছেন, বুল মার্কেটের শেষে 2024-এ এসেছেন, 2023-এর শেষের দিকে এসেছেন, তাদের একটা বদভ্যাস হয়ে গেছে যে আজকে কিনলে কালকেই তো আমাকে গ্রিন দেখতে হবে, না হলে কি না, সেই দিনটা হয়তো একটু চলে যাচ্ছে। আপনাদের এখন হয়তো কিছুদিন হোল্ড করে রাখতে হতে পারে কিছু স্টক, তাই জন্যই সেই স্টকেই থাকবেন যেগুলোকে কিছুদিন হোল্ড করে রাখার মতো আপনার কনফিডেন্স আছে, ততটাই পজিশন সাইজও রাখবেন। কিন্তু তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হলো সেই স্টকগুলোতেও থাকবেন যেগুলোতে হোল্ড করতে রাখতে পারেন। যেমন আমার একটা উদাহরণ দিয়ে বলছি, এটাকে একদম কোনো রেকমেন্ডেশন মনে করবেন না, উদাহরণ। ধরুন আপনার কাছে দুটো, মানে একটা ব্যাংকে আপনি ট্রেড করতে চান, একটা ব্যাংকের স্টক নেব, তো আপনি চার্ট ফার্ট দেখলেন, আপনার এবার হোল্ডও করে রাখতে হবে, আপনার কাছে এসবিআইও আছে, বন্ধন ব্যাংকও আছে। আপনি আজকের দিনে দাঁড়িয়ে কোথায় বেশি কমফোর্টেবল হবেন স্টকটা নিয়ে কিছুদিন হোল্ড করা, বা কিছু সপ্তাহ হোল্ড করা, বা কিছু মাস হোল্ড করা?
স্বাভাবিক ব্যাপার, নিশ্চয়ই এসবিআই এর উপর বেশি কনফিডেন্স হবেন, যেটা একটা স্টেবল ব্যাংক, প্লাস পিএসইউ একটা ফ্লেভার তো আছেই, প্লাস রেজাল্ট ভালো করছে, চার্টটাও ভালো, রাইট? আমি এসবিআই এর চার্ট খুলিনি, কিন্তু সেটা তো আছেই। তার মানে এইটা বুঝতে হবে যে কোন স্টকে আপনি কমফোর্টেবল ফিল করছেন, যেটা কিছুদিন হলেও বা কিছু সপ্তাহ আমি হোল্ড করতে পারবো। আগে কি হতো, আগে একটা নিলেন, কালকেই দাম বেড়ে যাচ্ছে, পরশুদিনই দেখছেন 5%, 10% বেড়ে যাচ্ছে। এখন হয়তো সেই ব্যাপারটা না হতে পারে। এখন হয়তো 5% বা 10% সুইং ট্রেডিংয়ে গেইন পাওয়ার জন্য আপনাকে হয়তো 2 সপ্তাহ বা 1 মাস হোল্ড করে রাখতে হতে পারে। এইটা হয়তো হতে পারে, এইটা একটা নতুন জিনিস হবে। তার জন্যই কোয়ালিটি অফ স্টকে থাকুন, যেটার উপর আপনার বিশ্বাস আছে, যে কোম্পানিটাকে আপনি বোঝেন, জানেন, যার ব্যবসা নিয়ে একটু কনফিডেন্স আছে, তার প্রতি থাকুন। ঠিক আছে? আচ্ছা, চলুন তাহলে রেলওয়ে স্টক নিয়েও বলা থাকলো। বাই অন ডিপ স্ট্র্যাটেজি তো রাখাই যেতে পারে, কিন্তু ওই একটু হোল্ড করে রাখতে হতে পারে। তার মধ্যে ইরকন তো ভালো। ইরকন আমার মানে ফেভারিট, কেন মানে ওই ওয়াচ লিস্টে আছে মানেই ফেভারিট, আপনি জানেন। চলুন আরেকটা স্টক বলি যার নিয়ে প্রচুর খবর মানে কথা আসে, সেটা হচ্ছে এসজেভিএন এবং এনএইচপিসি। এসজেভিএন এর চার্ট ওপেন আছে, এনএইচপিসিরও যদি চার্ট দেখেন মোটামুটি এক। এসজেভিএন এর জন্য মানে ঠিক আছে, একটাই আমার খারাপ লাগে, যে এর রেজাল্টটা খারাপ হয়েছে। মানে এত ভালো স্টকটা বাড়ছে, কিন্তু রেজাল্ট যদি খারাপ হয় তাহলে কি হবে বলুন? সুতরাং রেজাল্ট খারাপ হচ্ছে বলে আমি এই মুহূর্তে ট্রেড করছি না এসজেভিএন এ। ঠিক আছে, এমনিতে স্টোরিটা ঠিক আছে, রিনিউয়েবলস সব কিছুই ঠিক আছে। এনএইচপিসিরও যে রেজাল্ট আহামরি হয়েছে তা নয়, তাও ঠিক আছে। এনএইচপিসি কম্পারেটিভলি একটু বেটার এসজেভিএন এর থেকে, তবে এনএইচপিসিও লাফিয়ে পড়ে বাইং করার কিছু নেই, কারণ রেজাল্টগুলো কিন্তু খুব একটা আহামরি হয়নি। এনএইচপিসির একটা অর্ডার, এদের কি দেখুন, এদের পিএসইউ ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। পিএসইউ ব্যাপারটা হচ্ছেই অর্ডারের জন্য আর গভর্নমেন্টের জন্য। আর ওরা ধারাধার এখানে কি হচ্ছিল, অর্ডার পেতে লাগছিল। সবকটা কোম্পানি অর্ডার বিভিন্ন পাচ্ছে, সে আপনি আপনার মাঝগাঁও ডক বলুন বা কোচিন শিপইয়ার্ড বলুন, অর্ডার পাচ্ছে, নতুন নতুন এই পাচ্ছে, আর গভর্নমেন্টের একটা প্রচেষ্টা আছে, তাই জন্য এটা বাড়ছে, ব্যাস এইটুকুনি। যখন রেজাল্টে সেটা রিফ্লেক্ট করবে না, তখন তো স্টকটা একটু সাইডওয়েজ হয়েই যাবে। তার জন্যই স্টকটা সাইডওয়েজ, এটা বুঝতে হবে। ঠিক আছে? তো যাই হোক, তো তার মধ্যেও যদি আমাকে পার্সোনালি বলেন যে সঞ্জয়, সরকারি কোম্পানির কার উপর বিলিভ বেশি আছে, মোটামুটি যেখানে ঠিক আছে, সেটা হবে আমার HAL, মানে হিন্দুস্তান অ্যারোনটিক্স। ঠিক আছে, যেটা আমি অনেকবার আপনাদেরকে বলেছিলাম, চিনিয়েও দিয়েছিলাম। এখানে মনে হয় আমার স্টকটাও আছে, হ্যাঁ, হিন্দুস্তান অ্যারোনটিক্স। দেখুন এখন কনসোলিডেট করছে, এখন ডেইলি চার্টেও কনসোলিডেট করছে, কিন্তু ঠিক আছে, কনসোলিডেট করে কোনো একটা সময় ব্রেকআউট নিশ্চয়ই আশা করি দেবে, কারণ খারাপ তো কোম্পানিটা হয়ে যায়নি। এর উপর কিন্তু আমার অনেকটা বিশ্বাস আছে। তাছাড়াও পাওয়ার সেক্টরের স্টকগুলোর উপর একটু নজর রাখবেন। পাওয়ার সেক্টরের স্টক, ঠিক আছে, সেগুলোর উপর পিএসইউ পাওয়ার সেক্টরের স্টক, মানে এনটিপিসি হয়ে গেল, আপনার পিএফসি হয়ে গেল, আরইসি হলো, পাওয়ার গ্রিড হলো, এই ধরনের যে স্টকগুলো, এর উপর একটু নজর রাখবেন। এই স্টকগুলোকেও যথেষ্ট পোটেনশিয়াল দেখা যাচ্ছে, এবং এইগুলো নিয়ে অলরেডি আমার চ্যানেলে বলা আছে। যারা আমার চ্যানেলটা ফলো করেন, নিশ্চয়ই ওয়াচ লিস্টে তাদের এই স্টকগুলো আছে। ঠিক আছে, নতুন করে বলার কিছু নেই, তবে একটাই কথা বলার আছে, হয়তো এই স্টকগুলো তো একটু কিছুদিন হোল্ড করতে হতে পারে। আগে হয়তো দুদিনে দাম পাওয়া যেত, 3 দিনেই হয়তো 2-3%, 5% রিটার্ন দিয়ে দিত। এখন হয়তো কিছুদিন বেশি ওয়েট করতে হতে পারে, হোল্ডে রাখতে হতে পারে, কিন্তু কোম্পানিগুলো খারাপ এখনো হয়ে যায়নি। ঠিক আছে, তাছাড়া পিএসইউ ব্যাংক, সেগুলোতে তো কোনো কথা হবে না, ব্যাপারটা চলছে। সে আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বলুন না কেন, চার্টটা যথেষ্ট ভালো লাগছে, এখানে কনসোলিডেট করেছিল। আপনাদের এই চ্যানেলে আমি 100 টাকা লেভেল এইখান থেকে বলেছিলাম, মনে আছে? এইখান থেকে, এখানে নয়, এইখানে বলেছিলাম 100 টাকা থেকে এখন 30% মতো মুনাফা অলরেডি দিয়ে দিয়েছে। এখনও ঠিক আছে, যাদের আছে তারা অ্যাটলিস্ট মানে 115 টাকা এইসব জায়গায় স্টপ লসটা রেখে রাখবেন, যাদের অলরেডি পজিশন নিচে থেকে নেওয়া আছে। স্টকটা ঠিক আছে, শুধু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তো জাস্ট একটা উদাহরণ বললাম। পুরো বাস্কেট এসবিআই এর চার্টটা দেখব। হ্যাঁ, এসবিআই ভালো লাগছে, আপনার ব্যাংক অফ বরোদা ঠিক আছে, আপনার ক্যানারা ব্যাংক ভালো করছে। ঠিক আছে, এই 3-4টে ব্যাংকের প্রতি কিন্তু আমার যথেষ্ট মানে কনভিকশন আছে। যদি এসবিআই এরও দেখেন, সুন্দর এখান থেকে একটা ব্রেকআউটের মতো দিয়েছে, এখানে একটু কনসোলিডেট করেছে, আবার একটা ব্রেকআউট, আবার একটা কনসোলিডেশন, যেখানে হায়ার হাই তৈরি করছে। এই ফ্ল্যাগ প্যাটার্নের ব্রেকআউট দিলে আবার কিন্তু মোটামুটি
এই যে ব্রেকআউটটা হয়েছিল, এতটাই ব্রেকআউটের সম্ভাবনা কিন্তু আছে, এতটাই রিটার্নের সম্ভাবনা থেকে যায়, মানে টেকনিক্যাল সাধারণত তাই বলে, মোটামুটি ধরুন 5-6% মতো একটা ব্রেকআউট এখান থেকেও আসলেও আসতে পারে যদি চার্ট প্যাটার্ন অনুযায়ী চলে। আবার আমার কথায় তো এসবিআই চলবে তা একদমই নয়, আমি কথার কথা বললাম, কিন্তু চার্ট প্যাটার্ন এখনো যথেষ্ট ভালো, রেজাল্ট ভালো করেছে, তাই জন্য এসবিআইটাও কিন্তু যথেষ্ট নজরে রাখার মতো। আর এসবিআই জানেন একটা বড় ব্যাংক, একটা অ্যাডেড অ্যাডভান্টেজ, একটা মানে ওই রাত্রে ভালো করে ঘুমাতে যেতে পারেন স্টকটা রেখে, তার একটা এত অ্যাডেড অ্যাডভান্টেজ আছেই, তাই না? আচ্ছা, এইটা হলো। আর আর একটা ব্যাংকের যখন কথা উঠছে, এইচডিএফসি ব্যাংক, প্রচুর আপনাদের প্রশ্ন আসে দাদা এইচডিএফসি ব্যাংকের কি করা যায়, এবং সুন্দর যদি দেখেন এখান থেকে যখন এই ফল হয়েছিল রিসেন্টলি রেজাল্টের পরে, তারপর ওরা যে কনফারেন্স কল করেছিল, তারপর যে একটা ফল হয়েছিল যেখানে ভবিষ্যৎ গ্রোথটা হয়তো পুরোপুরি ঠিক মানে একটু স্লোতে হবে এটা ওরা বলেছিল। দেখুন এটা হবেই, কারণ একটা এইচডিএফসি আর এইচডিএফসি ব্যাংক মার্জার হয়েছে, দুটো হাতি মার্জ করেছে, এখন একটা মানে কি বলবো, একটা ব্লু হোয়েল হয়ে গেছে। হাতিও বলা যায় না, ব্লু হোয়েল বলতে হয়। তো সেখানে তার তো একটু ব্যালেন্স শিট একটু আবার ঘুরে দাঁড়াতে বা একটু চলতে সময় লাগবে, এটা তো স্বাভাবিক, সেই সময়টা দিতে হবে। এবং এইচডিএফসি ব্যাংকরা জানে বিজনেসটা কিভাবে করতে হবে, তাদের বোর্ড মেম্বারদের যারা মানে চালায়, সিএফও সিইও বা বোর্ড মেম্বারদের আমার আপনাকে বলে দিতে হবে না যে ব্যবসাটাকে কিভাবে চালাতে হবে। হ্যাঁ, তারা অনেক ভালো জানে, তারা ঠিকই ঘুরে দাঁড়াবে, এবার সময় লাগবে। প্রশ্ন হলো আপনি আমি সেই সময়টা কি দিতে পারি? যারা বলছেন না দাদা এইচডিএফসি ব্যাংকে এখন কিনতে পারি, তাদেরকে আমার প্রশ্ন, নিজেকে চিনুন আগে, নিজে কি সেই সময়টা দিতে পারেন? যদি সময়টা দিতে পারেন তাহলে এইচডিএফসি ব্যাংকের থেকে ভালো ব্যাংক তো নেই, তাই না? করতেই পারে, কিন্তু একটু সময় দিতে হবে, একটু এই হবে, এই নয় যে আজকে কিনলাম কালকেই আমি দাম পেতে শুরু করে দিলাম, বা কালকেই এক্সপেক্ট করবো 10% বেড়ে গেল, তা নয়, ঠিক আছে? এবং সুন্দর এখান থেকে একটা বটম তৈরি করে উপরের দিকে যাওয়ার প্রবণতা দেখিয়েছে। এখন এই হাইটাকে ক্রস করতে পারলে কিন্তু যথেষ্ট ভালো হবে, যেটা কিন্তু 1460 প্রায় তার কাছাকাছি বন্ধ হয়েছে। 1460 1480-তে যদি চলে যায় তাহলে খুবই ভালো, এবং সেখানে যদি স্টে করে, যতক্ষণ 1400-র উপরে আছে ততক্ষণ ভালো, খারাপ নয়। 1360 1350-এও এসেছিল, তারপর থেকে কিন্তু সুন্দর একটা আপমুভ দেওয়ার ব্যাপার করছে, তার জন্যই আপনাদের কিন্তু চার্টে আমি চিনিয়ে একটু দিলাম। এখানে একটা দাগও আপনি টেনে রাখি, যদি পরে কখনো ভিজিট করি আপনাদের থেকে এই কথাটা মনে থাকবে যে আপনাদের সাথে কিন্তু আমি এই লেভেলের ব্যাপারটাকে একটু আলোচনা করেছিলাম 1450-এ যখন চলছে। দেখুন যখন এখানে চলছিল আমি এইচডিএফসি ব্যাংক নিয়ে তেমন চার্ট খুলে আপনাদের সাথে আলোচনাও করিনি, কারণ একটু চার্টে যখন একটু ঘুরে দাঁড়াবার প্রবণতা দেখা যাচ্ছে তখন কিন্তু আমি আপনাদের সাথে জিনিসটা নিয়ে আসছি। যারা একটু ওই মিডিয়াম টার্মে দেখতে চান এবং একটা একটা কি বলে স্টেবল কোম্পানি কে দেখতে চান, তারা অবশ্যই এইচডিএফসি ব্যাংকে নিজের ওয়াচ লিস্টে অ্যানালিসিসের জন্য রাখতে পারেন। আচ্ছা, এইবার তার সাথে সাথে আমি হ্যাঁ জিও ফিনান্সিয়াল নিয়ে কথা বলতেই হবে। আজকে প্রায় 3%-এর মতো বেড়েছে, যথেষ্ট ভালো, এবং আমি আপনাদেরকে অনেক কম লেভেল থেকে চিনিয়েছিলাম। এবং ইভেন যদি মনে করে দেখুন, আমার কাছে রিলায়েন্স ছিল পোর্টফোলিওতে, আমি প্রায় ফ্রি অফ কস্টে জিও ফিনান্সও পেয়েছিলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যারা স্টুডেন্ট তারা তো জানেনই। আজকের দিনে কিন্তু প্রায় জিও ফিনান্স যাদের রিলায়েন্স পোর্টফোলিওতে ছিল তার জন্য জিও ফিনান্স পেয়েছিলেন, তারা প্রায় ফ্রি অফ কস্টেই পেয়ে গেছেন, কারণ রিলায়েন্সও তো নিচ থেকে অনেকটা দাম বেড়ে গেছে, যতটা দাম মাইনাস হয়েছিল জিও ফিনান্সের জন্য ততটা সে কাভার আপও করে দিয়েছে, সুতরাং ফ্রি অফ কস্টে জিও ফিনান্সের স্টকগুলো পাওয়া গেছে। সুতরাং সেটা কিন্তু একটা অ্যাডেড অ্যাডভান্টেজ, জিরো কস্টে একটা এত সুন্দর কোম্পানি। এখনও তাদের ব্যবসা তৈরি হয়নি, আমি বারবার বলছি জিও ফিনান্সের গল্পটা 3 বছর 5 বছর লাগবে তাদের ম্যাচিউরিটি হতে, কিন্তু সেই ওই ম্যানেজমেন্টকে দেখে যদি কেউ নিতে চান একটু তাহলে দেখা যেতে পারে। যথেষ্ট ভালো লাগছে, যদি 250-এর নিচে তখন স্টপ লস থাকবে, যারা ওই মিডিয়াম টার্মের জন্য দেখছেন তাদের জন্য, মানে ট্রেডিং এর পার্সপেক্টিভে বলছি। ইভেন অ্যাজ আ ডিসক্লেমার, আমার পোর্টফোলিওতে অ্যাজ এ ইনভেস্টমেন্ট পারপাসে আছে, সেখানে নিশ্চয়ই 250 স্টপ লস নয়, সেখানে স্টপ লসই নেই, তবে 200-র নিচে নেমে গেলে আমি একটু ওয়ারিড হব, তাছাড়া নয়, কারণ ওটা ইনভেস্টমেন্ট পারপাসে আছে। এবং ইনভেস্টমেন্ট পারপাসে ক বছরের জন্য? মিনিমাম 5 বছর, মিনিমাম, ম্যাক্সিমাম আমি জানি না, মিনিমাম 5 বছর, কারণ কোয়ার্টারলি রেজাল্টগুলো আসতে হবে, যখন তোদের ব্যবসাটা তৈরি হচ্ছে সেগুলো দেখবো, তারপর ডিসিশন, তাই না? তো সেক্ষেত্রে এখন ব্যবসাটা ওদের তৈরি হয়নি, এখন লাইসেন্স নেওয়া এইসব কাজগুলো চলছে।
যাই হোক, জিও ফিনান্সের চার্ট প্যাটার্ন ঠিক আছে, ভালো লাগছে, সবই ঠিক আছে। লুপিন আপনাদের নিয়ে আলোচনা করেছিলাম, লুপিন ঠিক আছে, একটা কি বলে রেঞ্জের মধ্যে আছে। ওষুধের কোম্পানিগুলোর দিকে একটু নজর রাখবেন, ওষুধের কোম্পানিগুলো সবাই কিন্তু মোটামুটি একটু বুল রানে আছে। সে সিপলা বলুন, সানফার্মা বলুন, অরবিন্দ ফার্মা, লুপিন, সব কটা অ্যাক্রস দ্য বোর্ড কিন্তু মোটামুটি ভালো কোম্পানিগুলো আছে। আচ্ছা, তাছাড়া একটা স্টকের বলি, যেটা মানে কি বলবো, আমি ভিডিও বানালেই চলেই আসে প্রশ্নটা, টাটা মোটরস নিয়ে। আরামসে ঠিকই চলছে। 800 লেভেল থেকে একবার বলা হয়েছিল, এই চ্যানেলে তো 400 লেভেল থেকে বলা আছে, তাও ঠিক আছে। 800-তে একবার রিএন্ট্রির সুযোগ দিয়েছিল, আমার নিজের আবার আপনাদের সামনে এসে নিয়েছিলাম, সেটাও দেখিয়েছিলাম আমার পিএনএল ওপেন করে, যে লেটেস্ট যে ফেব্রুয়ারি মাসে যে পজিশনটা নিয়েছিলাম সেটাও 919 টাকায়, তার উপরেও এখন ট্রেড করছে। সুতরাং ঠিক আছে, মাঝে মাঝে দেখুন এই ভোলাটিলিটি আসবে, নিচে নামবে উপরে উঠবে, তবে 4 ডিজিটে তো এই দামটা যাওয়ার সম্ভাবনা আছে বলেই মনে হয়। কোনো টার্গেট বা কোনো কিছু বলছি না, তবে দেখে যা মনে হচ্ছে, স্ট্রাকচার যা মনে হচ্ছে, 4 ডিজিটে তো যাওয়া একটু সময়ের অপেক্ষা, যেতেই পারে 4 ডিজিটের দামটা। ডিএলএফ আপনাদের এখানে ওয়াচ লিস্টে আছে মানেই আপনাদের নিয়ে আলোচনা কমই করেছিলাম। ডিএলএফ কিন্তু গুটি গুটি পায় সুন্দর উপরের দিকে যাচ্ছে এবং ভালো একটা রিটার্ন তৈরি করে দিচ্ছে। ডিএলএফও কিন্তু একটু ভালো বুল মার্কেটে চলছে, এটাও একটু নজরে রাখা যেতে পারে। আর আপনাদেরকে রিসেন্টলি, এর আগের দিন, আমি জানি না কজন ভিডিওটা দেখেছেন, প্লিজ দেখে নেবেন, বলেছিলাম কিন্তু হিন্দুস্তান ইউনিলিভার নিয়ে। ঠিক আগের দিন আপনাদের এই চ্যানেলেই আমি জিনিসটা চিনিয়ে দিয়েছিলাম, যখন এইখানেও ছিল, এই রেড ক্যান্ডেলে। আগের দিনের ভিডিওটা দেখে নেবেন প্লিজ, সেখানে বলা ছিল। তারপর থেকে কিন্তু সুন্দর 200 মুভিং অ্যাভারেজকে সাপোর্ট নিয়ে ও কিন্তু একটু উপরের দিকে যাওয়ার প্রবণতাটা দেখিয়েছে। আজকে মোটামুটি 16-17 টাকা আজকে পজিটিভে বন্ধ দিয়েছে, এটা একটা ভালো দিক। তো তেমনই হিন্দুস্তান ইউনিলিভার, ওই ভিডিওটা দেখে নেবেন, আমার চ্যানেল ভিজিট করে। আমার মনে হয় 3টে স্টক নিয়ে আলোচনা করেছিলাম, হিন্দুস্তান ইউনিলিভার, দীপক নাইট্রাইট এক্সেট্রা নিয়ে, প্রত্যেকটার পিছনে কারণ বলেছিলাম, সেই ভিডিওটা দেখে নেবেন। ওকে, চলুন একটু 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 অন্য আরেকটা স্টক নিয়ে কথা বলবো, যেটা 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 একটু অন্য রকম, সেটা হচ্ছে নিফটি 50। হ্যাঁ, সব স্টকের বলতে পারেন সব স্টকের যে ভগবান, হ্যাঁ, সব কটা স্টক নিয়ে যে মার্কেটকে চালায়, নিফটি এবং সেন্সেক্স। তো সেটা যদি দেখেন, নিফটি আজকে যে বন্ধ দিয়েছে 22,200ই ধরে নিই, 22,200 কিন্তু এই লাইফ হাইয়ের উপরে ক্লোজিং দিয়েছে। ঠিক আছে, শুধু ছুঁয়ে চলে আসেনি, ক্লোজিং দিল, আবার একটা লাইফ হাই এবং ক্লোজিং, এবং এই সাথে সাথে কিন্তু ডিসিসিভলি এই যে কনসোলিডেট করছিল, কনসোলিডেশন জোন থেকে ডিসিসিভলি ব্রেকআউট দিয়ে ক্লোজিং দিল। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে ডিসিসিভলি উপরে গ্যাপ আপ ওপেন হয়ে ওখানে থাকলো, একটু নিচের দিকে এসেছিল ইন্ট্রাডেতে, তারপর আবার কিন্তু সুন্দর একটা ক্লোজিং দিল, এটা কিন্তু একটা ভালো দিক। তবে আবার বলছি, এইখানে না আমরা কি ওই সাথে তো মেতে যাই, অনেকে যারা অপশন ট্রেড করেন বা এই করেন, তারা মেতে যাবেন না। ঠিক আছে, মানে মেতে যাওয়া মানে কি, যা রুল ফুল সব কিছু জলাঞ্জলি দিয়ে ওই চলো, মানে আছে আমার কাছে একটু কম টাকা, কিন্তু আমি গলা পর্যন্ত পজিশন নিয়ে অপশানে 10 লট 20 লট নিয়ে নিলাম, ঠিক আছে, কারণ 1 লাখ টাকা থাকলেই তো আপনি মাল্টিপল লটও নিতে পারেন, নিয়ে নিলাম, কোনো ওই 2% রিস্ক বা পোর্টফোলিও 2% 3% রিস্ক ওরকম নেওয়ার কিচ্ছু ভাবলাম না, রিস্ক টু রিওয়ার্ড রেশিও ভাবলাম না, শুধু রিওয়ার্ডের কথাই ভেবে গেলাম, স্টপ লস তো কোনো ব্যাপারই নয়, রাখলামই না, এই করে আমি কাজ করে গেলাম, তা কিন্তু করবেন না। লাইফ হাইতে সুন্দর মনে হবে, কিন্তু লাইফ হাইতেই কিন্তু অনেকে পয়সা লস করে। তাই জন্য বারবার বলছি, জিনিসগুলোকে সাবধানে করবেন। যদি আপনি ওভারনাইট পজিশন রাখতে চান, বুলকল স্প্রেড করবেন। বুলকল স্প্রেডে কি করার সময়ই আপনাকে দেখিয়ে দেবে যে কত ম্যাক্সিমাম লস হতে পারে। এক লটে 2,000 লস হতে পারে, না 3,000 টাকা লস হতে পারে, ও আপনি যখন করছেন তখনই ও বলে দেবে আপনার টুল। তো তো সেটা যারা ধানে অ্যাকাউন্ট ওপেন করতে চান, কেন ধানে এই জিনিসটা দেখিয়ে দেয়, তো সেটা প্লিজ একটু আমার চ্যানেলের এই নিচে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অ্যাকাউন্ট খুলতে পারেন। তো এই জিনিসগুলোর উপর কিন্তু একটু ফোকাস করবেন, এটা আমি বারবার বলছি। মানে তাহলে কি আপনি জানছেন যে এত টাকাই, পৃথিবী উল্টে গেলেও এত টাকাই আমার ম্যাক্সিমাম লস হতে পারে, সেই টাকাটা কি আপনি হজম করতে পারবেন? যদি তার উত্তর হ্যাঁ হয়, তাহলেই পজিশন নিন, না হলে না। ঠিক আছে, কারণ লাইফ হাইতে থেকে একটু রিট্রেসমেন্ট যে কোনো সময় হতে পারে। মানে দেখুন, আপনি এইখানে নিচ্ছেন না,
আপনি আর এখানে নেননি, বা এখানে যখন কনসলিডেট করছে তখন নেননি, আপনি লাইফ হাইতে ধরুন নিচ্ছেন কেউ পজিশন, তখন কিন্তু একটু রিট্রেসমেন্ট হলেই, 100 পয়েন্টের রিট্রেসমেন্ট বা 150 পয়েন্টের রিট্রেসমেন্ট হলেই কিন্তু আপনার পোর্টফোলিওটা অনেকটা কমে গেল, আপনার অপশনের পজিশনটা অনেকটা কমে গেল, যারা নেকেড পজিশন নিয়ে রেখেছেন স্পেশালি বলছি। সুতরাং তা করবেন না, ঠিক আছে? আপনি রুল মেনে কাজ করুন, তাহলে ঠিক আছে, বারবার এটা সতর্ক করে দিলাম। তো যাই হোক, আশা করি নিফটি, মানে নিফটি বা সেন্সেক্স খুবই ভালো চলছে, ঠিক আছে, এখন সব কিছু ঠিক আছে। তবে একটা কথা বলে রাখি এই ফাঁকে, যে আপনারা প্লিজ প্লিজ একটু বিগ পিকচারটা দেখার চেষ্টা করুন, যেটা আমি আমার এসটি সুইং চ্যাম্প ব্যাচের স্টুডেন্টদেরও বলছি মেন্টরশিপে, আপনাদেরও বলছি, সেটা সেটা হচ্ছে একটু বিগ পিকচারটা, মানে 3-5 বছরে যে ভারতের স্টোরিটা হতে চলেছে, যদি ভারত 3 নম্বর ইকোনমিতে চলে যায়, এখন শুধু জাপান আর জার্মানি এগিয়ে আছে, ইন্ডিয়ার মোটামুটি 3.5-3.7 ট্রিলিয়ন ইকোনমি, যেখানে জাপান আর জার্মানির 4.2 আর 4.7 ট্রিলিয়ন। সুতরাং সেটা টপকাতে আমার মনে হয় না, শুধু সময়ের অপেক্ষা। সুতরাং সেটা যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ ভারত নিশ্চয়ই হবে, যেটা আমার পার্সোনালি মনে হয়, তাহলে ওই স্টোরিটা দেখুন। সেই স্টোরিটা কিন্তু 3-5 বছরের একটা বুল মার্কেটের মতো ব্যাপার থাকবে, সেইটাকে একটু ফোকাস করার চেষ্টা করুন, একটা বড় ক্যাপিটাল ইনভেস্টমেন্টের মাধ্যমে, সুইং ট্রেডিংয়ের মাধ্যমে, বা আপনি অপশন করলে অপশনের মাধ্যমে একটা করার কথা দেখুন, বা ইনভেস্টমেন্টের উপর তো যথেষ্ট জোর একটু দিতেই হবে, সেসবের মাধ্যমে দেখুন। ওই মানে 1-2 দিনে আমি বেশি রিস্ক নিয়ে একদিনে বড় লোক হয়ে যাব, ওই স্টোরিটাকে একটু বাদ দিন। লং স্টোরিতে একটু বিশ্বাস রাখুন, ইন্ডিয়ার গ্রোথ স্টোরিতে তাহলে পার্টিসিপেট করতে পারবেন, না হলে কিন্তু হবে না। না হলে বুল মার্কেটও শেষ হয়ে যাবে, আপনি দেখবেন আপনার পিএনএল এ বুল মার্কেট নেই, আপনার পিএনএল বরং লসে চলছে, সেটা যাতে না হয়, ঠিক আছে? তার জন্য ওই একদিনে বড়লোক হওয়ার ব্যাপার ছাড়ুন, অল্প পজিশন সাইজ নিয়ে একটু ঠিকঠাক করে কাজগুলো করুন, নিশ্চয়ই ব্যাপারগুলো হবে। ভিডিওটাকে একটু লাইক করে দেবেন, প্লাস যারা আমার মেন্টরশিপে জয়েন করতে চান, আমার চ্যানেলকে ভিজিট করবেন, ভিজিট করেই দেখবেন সাবস্ক্রাইব, ওই যে বাটনটা আছে ওটার পাশে একটা জয়েন বাটন চলে আসবে, আমার চ্যানেলে ক্লিক করে দেখবেন, তাহলে চলে আসবে জয়েন বাটনে ক্লিক করে জয়েন করে নিতে পারেন। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।